আমার ধারণা আপনি যে কারণে কথাটা তুলেছেন সেটা হচ্ছে আমরা রাজনীতিতে দায়িত্বশীল আচরণ করছি কিনা, এটাই যদি কথা হয়। এবং যেহেতু আমরা একটা ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার প্রচেষ্টা নিচ্ছি, যেটা অনেকেই ধারণা করেছিল অন্তর্বর্তীকালীন সময়ে কাজটা শুরু হবে, কিন্তু শুরু হয়নি, বরঞ্চ এটা আরও পেছনের দিকে আমরা চলে গেছি। সেই মব সন্ত্রাস, বটবাহিনীর সন্ত্রাস, এগুলো যেটা চলছে তাতে জনজীবন বিপর্যস্ত। গণ অভ্যুত্থানে তো ছেলের হাতে মোয়া হয় নাই যে দুদিন পর পরে চলে আসবে, এবং গণ অভ্যুত্থানের ফসল যেটা দেখছে 2 বছরে জনগণ, গণ অভ্যুত্থানের লোকের নামে যে অরাজকতা বাংলাদেশে হয়েছে, যে মানুষকে নির্যাতন যেটা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা যেভাবে হয়েছে, তাতে তো মানুষের শখ মিটে গেছে গণ অভ্যুত্থানের। এখনো আমি মনে করি সম্ভাবনা দেখি যে যদি জাতির দিকে আমরা তাকাই, আর যারা নেতৃবৃন্দ আছেন তাদের তো অবশ্যই উচিত যে আমাদের কি ভুল হয়েছে, কোন জায়গায় আমরা অতিরিক্ত মানে আমরা নির্যাতন করেছি, সেগুলো স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাওয়া। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পর বাংলাদেশের রাজনীতি আবারও ঘুরপাক খাচ্ছে জুলাই সনদকে কেন্দ্র করে। একদিকে এনসিপি বলছে জনগণের 70% রায় উপেক্ষা করা হচ্ছে। তাদের অভিযোগ, সরকার মুখে জুলাই সনদের কথা বললেও বাস্তবে সংবিধান সংস্কারের বদলে সংশোধনের পথে হাঁটছে। প্রয়োজনে হরতাল, অবরোধ থেকে শুরু করে গণ আন্দোলন, এমনকি গণ অভ্যুত্থানেরও হুঁশিয়ারি দিয়েছে দলটি। অন্যদিকে বিএনপি বলছে আন্দোলনের রাজনীতি নয়, এখন সমাধানের জায়গা সংসদ। আলোচনার মাধ্যমেই জুলাই সনদের বাস্তবায়ন এবং সাংবিধানিক সংস্কার এগিয়ে নেওয়া সম্ভব। সরকারও বিরোধীদের সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে জামায়াত ইসলামী শুধু জুলাই সনদ নয়, স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি তুলেছে। ফলে জুলাইয়ের রাজনীতি, সংবিধান সংস্কার, গণভোটের বাধ্যবাধকতা এবং নির্বাচনী বৈধতা সবকিছু মিলিয়ে নতুন এক রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে। প্রশ্ন হলো, জুলাই সনদ কি সত্যি বাস্তবায়নের পথে, নাকি এটি এখন রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার? গণভোটের রায় কতটা বাধ্যতামূলক? আর বিরোধী দল যখন গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দেয়, সেটি কি গণতান্ত্রিক চাপ নাকি রাজনৈতিক অস্থিরতার পূর্বাভাস? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে পর্যায়ক্রমে আমার সঙ্গে যুক্ত হবেন 3 জন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। এর পরপরই আছেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। দর্শক, জানিয়ে রাখতে চাই কিছুক্ষণের মধ্যেই আমরা পাবো অধ্যাপক ডক্টর মাফরোহি সাত্তারকে, সভাপতি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব রহিন হোসেন প্রিন্স, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। একটা নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার গঠনের কয়েক মাসের মাথায় যখন বিরোধী দল গণ অভ্যুত্থানের হুমকি দেয়, সেটি কি রাজনৈতিক হঠকারিতা? কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, আনিস ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। দেখেন, আসলে রাজনীতিতে কতকগুলো দায়িত্বশীল আচরণ যেমন আছে, নীতিনিষ্ঠ আচরণ আছে। আমি অন্য আরও অনেক কথা বলে যে এই দুইটাকেই যদি আমরা ধরি, তো এখন জনগণের কাছে আপনি ছেড়ে দেন। ওই যেটা বললেন, হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা যদি দেখা যায় একটা সরকার এমন কাজ করছে, তার বিরুদ্ধে তো অনেক বড় সংগ্রাম পরিচালনা করা দরকার নির্দ্বিধায়। আর গণ অভ্যুত্থানের এই কথাগুলো বলতে পারি, গণ অভ্যুত্থান তো একটা জনগণের কর্মকাণ্ড, ওটা আমরা মুখে কি বললাম না বললাম কিছু আসা যায় না। যেমন আমরা ধরেন কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা, আমরা তো একটা সমাজতান্ত্রিক বিপ্লবের স্বপ্ন দেখি, সেই কথাও বলি, কিন্তু বললে তো হয় না। তো জনগণের একটা অনেক বড় ক্রিয়াকলাপ, যেটা আমরা 69-এ দেখেছি। বিষয়টা ওটা কি বললো না বললো এটা ব্যাপার না, কিন্তু আমার ধারণা আপনি যে কারণে কথাটা তুলেছেন সেটা হচ্ছে আমরা রাজনীতিতে দায়িত্বশীল আচরণ করছি কিনা, এটাই যদি কথা হয়। এবং যেহেতু আমরা একটা ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার প্রচেষ্টা নিচ্ছি, যেটা অনেকেই ধারণা করেছিল অন্তর্বর্তীকালীন সময়ে কাজটা শুরু হবে, কিন্তু শুরু হয়নি, বরঞ্চ এটা আরও পেছনের দিকে আমরা চলে গেছি। সেই মব সন্ত্রাস, বটবাহিনীর সন্ত্রাস, এগুলো যেটা চলছে তাতে জনজীবন বিপর্যস্ত। এবং যখন কথা বলছি, আপনি দেখেছেন যে শিক্ষকের উপরে হামলা, কোনো একটা অঞ্চলে বাড়ি গুড়িয়ে দেওয়া, এই ধরনের ঘটনাগুলো কিন্তু অব্যাহত রয়েছে। মামলা মোকদ্দমাগুলো তো থাকলেই, কিন্তু যে এজেন্ডাতে আপনি কথা বলছেন, আমি সেই জায়গাটাই যদি বলি, তারা কিন্তু ওই যে যাদের কথা বললেন, তাদের সময়ে এসে তারা যে একটা সময় দায়িত্বশীল আচরণ করা দরকার, এই দায়িত্বশীল আচরণ না করে
তাদের আসল চেহারা ফুটিয়ে তুলছে সেটাই কিন্তু দেখা যায়। আমি অন্য আলোচনা বাদ দিয়ে রাজনীতির কথা যদি বলি, দেখলাম গতকাল ওই যে আপনি আপনার সূচনা এখানে বলেছেন সংবিধান সংস্কার, এই যে কথাগুলো এবং যেটা নিয়ে পরস্পর ছড়াছড়ি হচ্ছে, আমরা তো দেখলাম যে সম্ভবত বরিশালের সেইখানের সভায় যে এরা কিন্তু বলল যে আসলে তারা চায়টা কি, চায় একটা নতুন সংবিধান। এবং এখন সংসদে যারা বিরোধী দল আছে, আপনি যদি সেই জামাত ইসলাম, মুক্তিযুদ্ধ বিরোধী তাদের কথা বলেন, এবং এনসিপি যারা আছে তারা কিভাবে নির্বাচিত হয়েছে সেটা নিয়ে তো নানা কোশ্চেন আছে, সেটা আমি বাদ দিলাম। তারা তো আসলে একটা নতুন সংবিধান চায়, নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। একটু শেষ করি, আরেকটা কি চায়, সেকেন্ড রিপাবলিক চায়। তা আপনি আমাকে বলেন, এই আন্দোলনে আপনি অংশ নিয়েছেন, অন্যরা অংশ নিয়েছে, কেউ কি এই আন্দোলনে গেছে যে তারা নতুন সংবিধান করবে এই জন্য, সেকেন্ড রিপাবলিক করবে এই জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নাকচ করে দেবে এই জন্যে? তা ওদের তো লক্ষ্য হচ্ছে যে 71কে, মুক্তিযুদ্ধকে অন্য কিছুতে রিপ্লেস করা, এইটাই কিন্তু আসল উদ্দেশ্য। তা সেইটা যখন দেখছে যে ক্ষমতাসীন বিএনপি, তারা আমার বিবেচনায় যথাযথই বলছে যে সংবিধান সংশোধনের কাজটা আমরা করব এবং এটা একটা নিয়মিত প্রসেস। আমাকে যদি বলেন এই সংবিধান সংশোধনকে আপনি সংস্কারও বলতে পারেন, তাতে কোনো সমস্যা আমি দেখি না। সেই জায়গায় হয়তোবা বিএনপির সাথে আমাদেরও মিলবে না, কারণ অনেক কিছু বিএনপি করতে চাইবে, মিলবে না, আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। বা আমরা চাইবো যে অনেকগুলো কাজ তারা সংবিধান সংস্কার করুক, আমরা ন্যায্যতা চাইবো, সেটা করুক, আমরা যদি দেখি আমাদের সাথে মিলছে আমরা সাপোর্ট করব। কিন্তু যাদের লক্ষ্য নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, মুক্তিযুদ্ধের বাইরে এইটাকেই স্বাধীনতা, এইটাকেই বিপ্লব বলে যারা করা, তারা কিন্তু বরাবরই এমন এমন কোশ্চেন আনবে যা মানুষের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হবে এবং ন্যূনতম গণতন্ত্রের পথে যাত্রা ব্যাহত হবে। এই হচ্ছে তাদের লক্ষ্য, যার জন্য এই ধরনের কথাগুলো আজকে হুমকি ধামকি নানা কথা আসে। এইটার মধ্যে আমি কোনো দায়িত্বশীল আচরণ খুঁজে পাই না। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, জানিয়ে রাখতে চাই ইতিমধ্যে আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অধ্যাপক ডক্টর মাফরুহি সাত্তার, সভাপতি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। স্বাগত জানাচ্ছি আপনাকেও। জনাব আনিস আলমগীর, যেমনটি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা, তিনি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন কিন্তু বাস্তবে তা হচ্ছে না। বিরোধী দল বারবারই বলছে বিএনপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তুলছে, কিন্তু বিরোধী দল কি সুনির্দিষ্টভাবে বলছে যে গণঅভ্যুত্থানের পরে যে গণভোটের প্রশ্ন এলো, গণভোটে আসলে কোন অংশটি সরকার এখন পর্যন্ত বাস্তবায়ন করেনি বা বলেছে করবে না, সেই ব্যাখ্যাটা কি পরিষ্কার? না, গণভোট নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার না, কিন্তু যে জুলাই সনদের যে অন্যান্য ইস্যুসগুলো, তারা চায় যে এটা একদিকে তারা যেহেতু অঙ্গীকার করেছে, সে অঙ্গীকার নামা অনুযায়ী এখানে এটা বাস্তবায়ন করবে। সেই বাস্তবায়নটা কেমন হবে, সে অধ্যাদেশে দিয়ে দিল, সেটা সেই অধ্যাদেশে কি থাকলো, গণভোটে কি হয়ে গেছে, সেই জন্য সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে প্রয়োজন কতটুকু এবং সেটা সংখ্যাগরিষ্ঠ সদস্যদের তুঠারদের সম্মতিতে এটা সংসদ কার্যকর যেহেতু আছে, সংসদে সিদ্ধান্ত নেবে। অধ্যাদেশ করে দিয়ে গেছে সেটা আমার মানতে হবে এমন কোনো বিষয় না। সো আমি এখানে সরকারের সদিচ্ছার কোনো অভাব দেখি না। সরকার যেটাতে প্রাধান্য দিচ্ছে যে ধীরে যাব, এখনই দেশের মধ্যে যতগুলো অন্যান্য ইস্যুসগুলো রয়ে গেছে, এই যে এখনো দেশের মধ্যে মব কালচার রয়ে গেছে, দেশের মধ্যে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি, অর্থনৈতিক অবস্থা টালমাটাল, এখন মানে প্রত্যেকটা সেক্টরে কোথাও না কোথাও আমরা একটা সংকটের মধ্যে আছি। সেই জায়গায় সংবিধান সংস্কার বা অন্য যে ইস্যুসগুলো আসতেছে সেগুলো তো এখন বড় ইস্যু না। সংবিধান সংস্কারকে কেন্দ্র করে কি গণঅভ্যুত্থান ঘটার কোনো সম্ভাবনা আছে? গণঅভ্যুত্থান এত ছেলের হাতে মোয়া হয় নাই যে দুদিন পরে চলে আসবে, এবং গণঅভ্যুত্থানের ফসল যেটা দেখছে 2 বছরে জনগণ, গণঅভ্যুত্থানের লোকের নামে যে অরাজকতা বাংলাদেশে হয়েছে, যে মানুষকে নির্যাতন যেটা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা যেভাবে হয়েছে, তাতে তো মানুষের শখ মিটে গেছে গণঅভ্যুত্থানের। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। অধ্যাপক ডক্টর মাফরুহি সাত্তার, যেমনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জুলাই সনদে পরিষ্কার বলা আছে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে নিজেদের ম্যানিফেস্টো অনুযায়ী কাজ করবে, এবং তিনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের কথাও বলছেন। কিন্তু বিরোধী দল জুলাই সনদকে কেন্দ্র করে যে হুঁশিয়ারি দিচ্ছে, সেটি কি রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার? কিভাবে দেখছেন?
অবশ্যই আসলে যার যেই মত থাকে, যেই মতবাদ থাকে, অবশ্যই সে সেটা চেষ্টা করবে প্রতিষ্ঠা করা, সেটার জন্য সে রাস্তায় প্রয়োজনে যাবে, সেটার জন্য সে কর্মসূচি দিবে, সেটা অবশ্যই থাকবে। তো অতএব এই যেইটা বললেন যে তারা মানে যেই চাপটা যারা তৈরি করছেন তারা তাদের কর্মসূচি অনুযায়ী, তাদের রাজনৈতিক ভিউ অনুযায়ী করছেন, এটা কিন্তু আসলে নির্ভর করবে জনগণের উপর বা যারা দেশের আপামর জনসাধারণ আছেন তাদের উপর, তারা আসলে কি চাচ্ছেন। একটু যেমন সম্মানিত মহাসচিবকে আপনি বলছিলেন যে ঠিক যেইভাবে ওই সময়টা আসলে অনেক কিছু ঘটেছে, তো তার মধ্যেও ঠিক যেভাবে উনি কথাটা বললেন যে শেষ পর্যন্ত কিন্তু একটা কনসেনসাস হয়েছিল যে যারা নির্বাচিত হবেন জনগণের ভোটে, তারা যেই সমস্ত বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেল সেগুলো তারা, যেহেতু তারা নির্বাচিত হবেন, তারা তখন তাদের যেই ম্যানিফেস্টো সেই অনুযায়ী করবেন। তো একইভাবে যারা হয়তো নির্বাচনে সরকার গঠন করতে পারেননি, তারা তারা তাদের মতো সম্পূর্ণভাবে এটা একটা রাজনৈতিক কৌশল এবং রাজনৈতিক চাপ প্রয়োগের জন্যই বলছেন। ধন্যবাদ জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, যেমনটি জামায়াত আমির বলেছেন, গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে। বিরোধী দল আসলে সরকারকে কিভাবে ব্যর্থ করবে? এগুলো রাজনৈতিক বক্তৃতা, এগুলোকে অত গুরুত্ব দেওয়ার কি আছে? এগুলো তো পার্লামেন্টে বলবে, রাস্তায় বলবে, সো এগুলোকে আমি খুব গুরুত্ব দিই না। কিন্তু বেসামাল করার মতো পরিস্থিতি হয়নি, কারণ সরকার তো বলে না যে আমি করব না। সরকার ধীরে যেতে চাচ্ছে, সংস্কার কর্মকাণ্ডগুলো সে মাথা থেকে ফেলে দেয় নাই, কিন্তু তাদের ইচ্ছে অনুযায়ী হইতে হবে। যে সংস্কারের সদিচ্ছে কি, সংস্কারের মানে রাজনৈতিক সংস্কারের যে বিষয়গুলো হচ্ছে প্রধানমন্ত্রী কয়বার ক্ষমতায় থাকবে না থাকবে এবং সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন। এখন সেটা যদি মৌলিক পরিবর্তনগুলো যদি আমি সংসদে মানে সর্বদলীয় ইয়েতে না হোক, আমার সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে আমি যদি আনতে চাই, তাহলে এখানে অসুবিধাটা কোথায়? এই যে আমি প্লিজ ভাই মাইন্ড করবেন না যে ওনারা এই সংস্কার ইয়েতে ছিলেন, জুলাই সনদ তৈরিতে ছিলেন। জুলাই সনদ যাদেরকে দিয়ে হয়েছে তারাই কি সব রাজনৈতিক দল? মোটেই না, ওইখানে বলেছি আমরা। ওরা কয়জন? এদের তো এমনও রাজনৈতিক দল আছে যেগুলো আপনার কারফিউ ভাঙতে পারে, কিন্তু 144 ধারা ভাঙতে পারে না। আপনি তো জানেন 144 ধারা ভাঙার জন্য 4 জন লাগে। সো এরকম রাজনৈতিক দলগুলোকে ইউনুস দাওয়াত দিয়ে ওইখানে কোটি কোটি টাকা খরচ করছে আর এগুলো বানিয়েছে। তো সেটা তারপর আমি বলবো যে সেটা যেহেতু তারা একমত হলো, সেই মতের জায়গাগুলোতে যে স্টাইলে হয়েছিল সেগুলো বাস্তবায়ন হবে। এবং আপনার যেই গণভোট নিয়ে এত কথা হচ্ছে, সেই গণভোট নিয়েই তো সন্দেহ আছে। গণভোট কি আসলে জিতেছিল কিনা? হ্যাঁ, জিতেছিল কিনা? কারণ জিতে থাকলেও এটা কি ধরনের গণভোট হয়েছে? প্রথমত এটা কনস্টিটিউশনে নাই, তারপর আপনি বিএনপি এটা ভোটের জন্য এটা রাজি হয়েছে যে কোনোভাবে হোক ইউনুস যাক, ইউনুসের দুঃশাসন যাতে মানুষ যাতে মুক্ত হতে পারে, বিএনপি এ কৌশলে এটা রাজি হয়েছে। তারপরে কি হলো? সামান্য ভোটে হ্যাঁ জিতেছে। এখন হ্যাঁ জিতেছে, এমন একটা ভোট আপনি করেছেন যেখানে সরকার নিজে আবার হ্যাঁ সাপোর্টার, ইউনুসের পুরো প্রশাসন হ্যাঁয়ের সাপোর্টার ছিল। সরকার টাকা খরচ করেছে যে হ্যাঁয়ের পক্ষে ভোট দেওয়ার জন্য, সরকারি কর্মকর্তাদের লাগিয়েছে। তো এটি কিসের ভোট? এটা তো একটা তামাশা। এই তামাশাকে তো সাপোর্ট করা যায় না। তারপরেও বিএনপি যদি সাপোর্ট করে করুক, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা যেটুকু সময় প্রয়োজন মনে করবে, কিন্তু সেটা জামায়াতের ইচ্ছা অনুযায়ী হইতে হবে কিংবা এনসিপির ইচ্ছা অনুযায়ী হইতে হবে। জুলাই সনদের হুবহু তারা বাস্তবায়ন চায়। কারা? বিরোধী দল বলছে হুবহু করুক, তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকলে করুক, তারা পার্লামেন্টে যাই করুক, তারা যখন ক্ষমতায় আসবে তখন করবে, তাদের তো কেউ বাধা দিচ্ছে না। কিন্তু আপনার খায়েশ আমি কেন বাস্তবায়ন করব? এটা তো আমি জানি না। আমার কেন বাস্তবায়ন করতে আপনার খায়েশ? এবং আপনার যে খায়েশ, সেই খায়েশে আবার সমস্ত বাংলাদেশের সব রাজনৈতিক দলের সমর্থন নাই। শুধু আপনার আর আপনার আন্ডা বাচ্চা যেগুলো আছে ওদের খায়েশে হয়ে যাবে, তা তো না। সো আমরা চাই যে এটা নিয়ে একটা কেওয়াজ তৈরি না হোক। এমনিতে গত ইউনুসের 1.5 বছরের শাসনে বাংলাদেশ কতটুকু পিছিয়ে গেছে সেটা যেটা পাবলিকটা পাচ্ছে এখন। কিন্তু পাওয়ার মধ্যে একটা স্থিতিশীলতা দরকার। বাস্তবায়িত হয় যদি সদিচ্ছার ঘাটতি থাকে, সেখানে কি রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে? রাজনীতির চরিত্র বদলে যাবে? রাজনীতির চরিত্র একটা ইনক্লুসিভ সোসাইটি ছাড়া হবে না।
যে যত কথাই বলো, এবং এগুলো বলতে গেলে বলবো যে আপনারা আওয়ামী লীগকে আনার জন্য বলতেছেন। আমাদের ঠেকা পড়ে গেছে আওয়ামী লীগ আনার জন্য। আওয়ামী লীগ আমাদের পয়সা দেয়, আওয়ামী লীগ আমাদের যখন ক্ষমতায় ছিল তখনও তো দিয়েছিল, যাদেরকে দিয়েছিল তারাও পালিয়েছে এবং আওয়ামী লীগের লোকগুলো পালিয়েছে। এখন কেউ তো নাই টার্গেট করার জন্য আমাদেরকে পেয়েছে যখন আমরা সত্য কথা বলবো। সত্য কথা হচ্ছে যে বাংলাদেশ যদি এগিয়ে যেতে চায়, আমরা কোনো রাজনৈতিক দলের ধার ধারি না, বাংলাদেশ যদি এগিয়ে যেতে চায় সবাই সম্মিলিত একটা সিদ্ধান্তে আসতে হবে, একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে হবে। আমি আপনাকে দেখবো না, আপনি আমাকে দেখতে পারবেন না, এই দল করে ওরে খেদাও, এই দল করছে ওরে খেদাও, এটা যদি চলতেই থাকে তাহলে আপনি দেশটা আগামী কি করে? আপনার দেশটাকে একটা পরিবার চিন্তা করেন না, পরিবারের এক সদস্য যদি একমত হয়, আরেক সদস্য আরেক মত, এবং সারা বছর যদি হানাহানি লেগে থাকে, তো দেশ কিভাবে চলবে? দেশ কি কোনো মানে ব্যক্তিরাই তো ধারণ করি আমরা, আমরা ব্যক্তিরাই যদি এই চরিত্র হয়ে যায় তাহলে দেশের উন্নতি কিভাবে হবে? দেশ তো রসাতলে যাচ্ছে এই জন্যই। এবং সরকার যদি এই মব কালচার, যে ইউনুসের যে কালচার শুরু হয়েছিল, সেই মেন্টালিটি থেকে যদি দেশটাকে ভিন্ন পথে না আনে তাহলে এটা এই দেশের কোনো উন্নতি নাই। এদেশে এখন কথা বলা যায় না, এদেশে এখন কথা বলতে গেলে ইউনুসের আমলে যেভাবে আপনাকে হুমকি দেওয়া হতো, মব করা হতো এবং সোশ্যাল মিডিয়ায় আপনাকে চরিত্র হনন করা হতো, সেই একই কালচার এখনো চালু আছে। সরকার যদি মনে করে যে কতিপয় ব্যক্তিকে যে আওয়ামী ট্যাগ দিয়ে ইয়ে করছে, আমাদের কি আসে যায়, তো কিচ্ছু আসে যায় না। সরকার এরপরে টের পাবে যে কি আসে যায়, কারণ এইখানে শেষ না। এই কালচার যখন বিস্তৃত হচ্ছে তখন চরিত্র হনন, যে কেউ গালি দেওয়া কোনো বিষয় না। আজকে বলতেছে কতিপয় সিনিয়র সাংবাদিক, আপনি জানেন এগুলা, সিনিয়র সাংবাদিক বলে একটা ট্যাগ দিচ্ছে। সিনিয়র সাংবাদিকরা কি করছে? শেখ হাসিনার জন্য বয়ান তৈরি করছে। আচ্ছা, আমি ধরে নিলাম সিনিয়র সাংবাদিক রুনু হোসেন প্রিন্সও সিনিয়র সাংবাদিক না, ওনাকেও দিয়েছে। সো কয়েকজন সাংবাদিক মনে করেন সে সর্বোচ্চ 10 জন হবে, আপনি যেগুলোকে 10 জনও নাই, তারা যে তালিকা দিয়ে 10 জনও নাই। কিন্তু আপনারা যে প্রতিদিন টক শো করেন, এতগুলো টেলিভিশন মিলে প্রতিদিন 50টা টক শো যে হয়, সেখানে যে এই 10 জন বাদ দিয়ে 90 জনকে যে আপনারা বসান, তো সেই 90 জন যে এতদিন বয়ান দিচ্ছে, সেই বয়ানগুলো কোথায় গেল? সেই বয়ানগুলো মানুষ খাচ্ছে না কেন? সেই বয়ান যদি খায় তাহলে এই 10 জনের বয়ান নিয়ে আপনাকে কেন কষ্ট পাইতে হবে, আপনাকে কেন উদ্বিগ্ন হইতে হবে? এই বয়ান তো ভেসে যাবে। এবং এরা কি ওদের বয়ান যে খাচ্ছে না, তো সেই জন্য কি এরা দায়ী? এদের বয়ান যে খাচ্ছে না সেটা কি তারা দেখে না? সোশ্যাল মিডিয়ায় দেখতেছে না যে সোশ্যাল মিডিয়ায় তাদের যে ইউটিউবে আর ফেসবুকে তাদের যে বক্তব্যগুলো যায়, সেটা কয়জনে ভিউ হয় সেটা দেখলেও তো বুঝে। আজকাল তো আর ওই যে চোরামি করে টিআরপি নাই, আজকাল তো জনগণ দেখতেছে জনগণ কার বক্তব্য নিচ্ছে। সো আপনি যদি নিজের মেধা না থাকে, যদি আপনি তর্কের ক্ষমতা না থাকে, তাহলে অন্যকে মেলাইন করার জন্য এবং শেখ হাসিনার দোসর বানানোর জন্য, শেখ হাসিনা বোধহয় খুব ভালো করে হাসছে, এই যে দেখো আমি যেগুলোরে খাওয়াইছিলাম, হালুয়া রুটি দিয়েছিলাম, ওরা তো সব চুপ করে আছে, পালিয়ে আছে, যেগুলো আমার আশেপাশেও ছিল না, এখন এগুলাকে ইয়ে করা হচ্ছে, যে মেলাইন করা হচ্ছে, এদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে, এদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কণ্ঠস্বর রোধ করার জন্য বলতেছে। সো আমি বলবো যে সরকার এখানে একটা মাত্র ভরসা আমাদের সরকারের কাছে, এই যে সোসাইটিতে যে হিংসা, মারামারি, পর নিন্দা এবং অন্যের মত দমন করার যে কালচার শুরু হয়েছে, এটা যদি ঠিক না হয় এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি ঠিক না হয়, এই দেশ আগাবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলম গীর, জনাব রহিন হোসেন প্রিন্স। আমরা বারবার একটা টার্বুল সিচুয়েশনের মধ্য দিয়ে বিগত সময়েও গিয়েছে, গণ অভ্যুত্থান কিংবা আমরা আন্দোলন, হরতাল, অবরোধ, এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ বেশ কয়েকবার দেখেছে। কিন্তু এখন একটা নির্বাচিত সরকার আসার কয়েক মাসের মাথায় আবারও যদি রাজপথে আন্দোলন গড়ায়, সেখানে আসলে সহিংসতাকে উস্কে দিচ্ছি কিনা? না, একটা দেখেন, আমরা একটু মনে রাখা দরকার, আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার দরকার নাই। প্রসঙ্গক্রমে বলি, দেখেন এখন তো অনেকে অনেক কথা বলে, এই শেখ হাসিনা সরকার 2008-এ যখন ক্ষমতায় আসলো, 2009 সালে কিন্তু আমরা বামপন্থীরা হরতাল করেছিলাম, আপনাদের মনে আছে। 2011 সালে, এই কথা বলতে আমার খুব নিজেদের কথা তো আমরা বলি না, এখন অনেকে কথা বলে, 2011 সালে তো র্যাব আমাকে গ্রেপ্তার করেছিল, 11 সালে হরতাল ডাকলাম, আমি কেবল কমিউনিস্ট পার্টি অফিসের সামনে আসছি, যে নর্মাল মিছিল তো দূরের কথা, একা আসছি, অন্যরা আসছে, আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। তা
আমরা এটা করেছিলাম ন্যায্যতার জন্য। ন্যায্যতার জন্য কেউ যদি করে করুক, কিন্তু হুমকি ধামকি না, সেটা হচ্ছে জনসমর্থন আছে কিনা এটা দেখার ব্যাপার। কিন্তু বর্তমান যে বাস্তবতা আমরা রয়েছে, আমাদের যে রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা, সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনীতির ক্ষতির দায় আসলে কোন পক্ষ নেবে? আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র নিয়ে পড়ছে একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রহির হোসেন প্রিন্স, যে আলোচনায় আমরা ছিলাম, আন্দোলনের হুমকি কি গণতন্ত্রকে শক্তিশালী করে না দুর্বল করে? বর্তমান যে আমরা রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, কিংবা আমরা বাস্তবতা যদি আমরা তুলে ধরি, অর্থনৈতিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, সবকিছু মিলিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক ক্ষতির দায় আসলে কে বহন করবে? না, একটা দেখেন, যদি ন্যায্য দাবিতে আন্দোলন হয়, জনস্বার্থ থাকে এবং যুক্তি থাকে, তাহলে সেটাকে গণতন্ত্রকে বা অন্যকে ক্ষতিগ্রস্ত করে না। এটা প্রথমে মনে রাখা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি অর্থনীতির কথা বলছেন। হ্যাঁ, অর্থনীতিতে আমরা আন্দোলনের নামে যদি জ্বালাও পোড়াও, সহিংসতা, অন্যটা করি, সেইটা একটা বাধাগ্রস্ত করে এবং আন্দোলনের অনেক সময় হয়, ধরেন উত্তাল মুহূর্তে আমরা চাইতে পারি যে সরকারের অর্থনীতি কর্মটাকে আমরা ধসায় দেব, কিন্তু সেই পরিস্থিতি এখন বাংলাদেশে এখন এটা কোনোভাবে যৌক্তিক নেই। বরঞ্চ আলোচনাটা যে কারণে আমার ধারণা উঠছে, সেটা হচ্ছে যেহেতু এটা সংসদ আছে, যারা এই ধরনের কথাবার্তা বলছে তারা তো সংসদের ভেতরে আছে, তাহলে কথাটা তুমি সংসদের ভেতরে বলার তোমার যেহেতু সুযোগ আছে, তা সেইখানে যে তুমি তোমার ওয়াশিং মেশিন আর কি ওইটা নিয়েই বলছো, তুমি গাড়ির কথা বলছো, তুমি ওইখানে সংসদে যে আইন প্রণয়নের প্রধান কাজ সেইটা না করে নিজের অস্তিত্বের কথা বলছো। বাজেট সম্পর্কে কোনো ভালো ধারণা নাই, বাজেটের যে অল্টারনেট বিকল্প এবং তার দর্শনগত আলোচনা করবো এটা তুমি করছো না। তাহলে প্রতি মিনিটে যে 2 লক্ষ টাকার উপরে খরচ হয়, ওই খরচটা করে রাজপথে এসে করতেছো। জনগণ এই কারণেই বোধহয় প্রশ্নবিদ্ধ করছে বলেই আমার ধারণা। কিন্তু আমি আপনাকে ছোট্ট করে এই কথাটা একটু বলি। দেখেন, আমরা কতগুলো ভুল জায়গার মধ্য দিয়ে যাচ্ছি বলে মনে হয়। আমি প্রসঙ্গ আনিস আলমগীর ভাই একটা কথা বলেছেন, না মাইন্ড করার তো কিছু না, আপনি কারেক্টই বলেছেন, কিন্তু আমি দায়িত্ব নিয়েই বলছি কথা, শুনে রাখেন। 24-এর দ্বিতীয়বার যখন বাম জোটের সাথে বৈঠক করে লিখিত আছে, আমি তো বলে গেলে উন্মুক্ত করা হোক। আমরা ইউনূস সাহেবকে লিখিত বলেছিলাম একটা ভালো নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার করে নির্বাচনে যান। উনি কথা শোনেন নাই। পরোক্ষমত্ব যে প্রথমে বলেছি, আমরা কিন্তু সব না, এমনকি দল ডাকলেও তো সব হয় না, জনগণ তো না। এইখানে আমরা একটা বলতে পারছি আমরা এত যোগ বলেছি, আমরা এই পয়েন্টে একমত, ভেরি সিম্পল। তারপরে এটা যেতে হবে জনগণের কাছে, আর জনগণের কাছে তো আপনি যেন 18 কোটি মানুষকে একটা স্টেডিয়ামে ডেকে এনে হাত তোলায় পারবেন না, তাহলে পার্লামেন্টের কাছে সেই জায়গায় যাক। সেক্ষেত্রে সনদের জটিলতা কোথায়? যে কারণে আমরা কিন্তু স্বাক্ষর করিনি, পরিষ্কার বলেছি। কেন করিনি? কারণ সনদের নামে এটা একটা নাটক মঞ্চস্থ হয়েছে। সনদ দিয়ে যে আপনিও বলছেন সনদ সবাই বলছে, তার মানে ওইটা যা হয়েছে সব যেন মেনে নেওয়ার ব্যাপার, নট দ্যাট। ওইখানে তো অনেক দলের নোট অফ ডিসেন্ট আছে। যদি সনদের নোট অফ ডিসেন্ট রেখে গণভোটের প্রশ্নে আবার দেখলাম গণভোটের প্রশ্নটা ছোট্ট করে পরে বলছি। তাইলে সনদের জায়গা হচ্ছে, আমাকে যদি বলেন, আমরা বলেছি যে পয়েন্টে 100% একমত হয়েছিলাম, ওইখানে সবাই হয়েছিল, সেইটা একটা দায় পড়ে যায় যে সরকার ক্ষমতা এসে তার বাস্তবায়নের। এই ক্ষেত্রে যদি তারা বাস্তবায়ন না করে, যে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে। কিন্তু ধরুন এখানে আমরা একটা মত চেয়েছিলাম, আমার মত যদি বাস্তবায়ন বিএনপি না করে, আমি এমনি পলিটিক্যালি করতে পারি, কিন্তু তাকে তো দোষারোপ করতে পারবো না, কারণ সে তো তার একটা ইস্তেহার দিয়ে গেছেই। আর গণভোটের ব্যাপার পরিষ্কার করে বলে আমরা কিন্তু ওই সময় বলেছি, গণভোটে আমরা অংশ নেইনি। আমরা বলেছি গণভোট প্রথমে অপ্রয়োজনীয় শুধু না, এর কোনো আইনগত ভিত্তি নেই। আর বিএনপি তো পরে এটা পরিষ্কার করেছে যে আমরা তখন ইউনূস সাহেব এবং এমন জায়গায় চলে গেছিল, আমরা দ্রুত নির্বাচনে চাচ্ছিলাম, আমরা অনেকগুলো কৌশল নিয়েছিলাম। এবং আজকে আমি একটা ঝেড়ে কাছে আর একটা কথা বলি, আমরা তখন বিএনপির বহু নেতাদের সাথে কথা বলেছি যে ভাই, আমরা যে ইউনূস সাহেবের যা ভাবসাব দেখতেছি, আন্দোলন না করে দাবি আদায় করা যাবে না। এবং আমি দায়িত্ব নিয়ে কথা বলি, 2025 সালের 3রা জানুয়ারি সরোয়ার্দী উদ্যানের জনসভা থেকে আমি তৎকালীন কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে ঘোষণা বলেছিলাম 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চাই এবং আন্দোলন করে দাবি আদায় করতে হবে। ধরুন আমরা বামপন্থীরা আমাদের শক্তির কারণে পারি নাই, কিন্তু বিএনপি এখন বলছে তারা কৌশলগতভাবে করে নাই। তো একটা দল তার ইচ্ছা, কিন্তু দীর্ঘায়িত করার পায়তারা করছিল। কোনটা? তারা তো করছিলই, তারা তো পারলে দেখেন না, তার একজন উপদেষ্টা বলল শেখ হাসিনা যতদিন ছিল ততদিন আমরা থাকতে পারি। আরেকজন এসে বললেন রাস্তায় নাকি ওনাদেরকে বলে 5 বছর থাকো। আর ইউনূস সাহেব সম্পর্কে কে না জানেন, 9/11-এর সময় তিনি দায়িত্ব নেয়নি কেন? কারণ উনি বলেছিল এই অল্প সময় আমি নেব না, আমার 10 বছরের সময় লাগবে।
তো এগুলো তো জানা জিনিস, এবং আজকে এটা আরো প্রমাণিত হচ্ছে তিনি আমেরিকা সহ এই ধরনের বিদেশি কতকগুলো দেশের স্বার্থ রক্ষার জন্য দেশ বেছে দিত, কোনটা করবে না, কারণ 3 দিন আগে মার্কিন বাণিজ্য চুক্তির নামে দেশকে একটা রসতলের দিকে দিয়ে গেছে। সুতরাং তারা এটা চেয়েছিল বলে এক দল একটা কৌশল নিয়ে, আমরা যেহেতু গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছি, আবার রিপিট করি, ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছি, এইটাকে যারা ব্যাহত করতে চায় তাদেরকেই বরঞ্চ আজকে অভিযুক্ত করা উচিত গণতন্ত্রের শত্রু হিসাবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বলেছে, জুলাই চেতনা বিক্রি করে রাজনীতি বেশি দিন করা যাবে না। জুলাই চেতনার মালিক আসলে কে, কোনো দল নাকি জনগণ? আর জুলাই চেতনা ধারণ করছে না বিক্রি করছে? কোনো চেতনাই নাই, কোনো এগুলা চেতনা ব্যবসা এমনিতে বন্ধ। চেতনা ব্যবসা যে বন্ধ সেটাতে আপনি দেখেন না, জুলাইয়ের পোস্টার বয় কে? জুলাইয়ের পোস্টার বয় হচ্ছে আবু সাইদ। আবু সাইদের সেই প্রসারিত হস্ত, সেই গুলি নিয়ে যাওয়া, কত ডেডিকেশন। সেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে নিয়ে আপনার শোকসভা হচ্ছে, সেই শোকসভায় আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গেলেন, লোক নাই, দর্শক নাই। তো চেতনা কোথায়? চেতনা খুব ভালো করে ফুটে উঠেছে মেহেদীর আর কার্টুনে, এবং যে কার্টুনের জন্য এনসিপি এবং আদার্স তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে। সেই কার্টুনটা ছিল কি? সেই কার্টুনটা ছিল সেই আবু সাঈদের প্রসারিত 2 হস্ত, এবং সেই 2 হস্তের নিচে আগুন। আগুনটা হচ্ছে দেশটা আগুনে জ্বলছে, আর উপরে কে? এক হাতে হচ্ছে যে আপনার এই মব বাহিনী, লুটপাট, এই মব বাহিনীর মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চিত্র, সেই চিত্রটা আরেক হাতে হচ্ছে যে লুটপাট, যে কিভাবে চেতনা ব্যবসায়ীরা এই আবু সাইদকে কেন্দ্র করে চেতনার মানে কামাচ্ছে, অর্থকড়ি কামাচ্ছে। আর আবু সাইদের মাথার উপর কে? বাটপার, বিশ্ব বাটপার ইউনুস। এই কার্টুনেই তো প্রতিফলিত হয়ে যায় জুলাইয়ের চেতনার কি হাল। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে থাকেন যে চেতনা ব্যবসা করা যাবে না, যে যথার্থই বলেছে। আমরা এই চেতনা ব্যবসা দেখেছি শেখ হাসিনার আমলেও, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা চলেছে। এবং এই যে বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকী হলো, 2 বছর ধরে একটা জন্মশতবার্ষিকী হলো, এবং 1000 কোটি টাকা ব্যয় করেছে। এত চেতনা তো দরকার নাই। এই চেতনার ফল কি হয়েছে? এই চেতনার ফল শেখ হাসিনা সহ তার সরকারের পতন হয়েছে। তো তাহলে আবু সাইদের চেতনা 2 বছরে বোঝা গেছে যে এটার কোন দিকে যাচ্ছে। সো আমরা মানুষের স্বার্থগুলো দেখতে হবে, দেশটার স্বার্থ দেখতে হবে, দেশের আইন শৃঙ্খলা দেখতে হবে। এই চেতনা যদি হয়ে থাকে একজন আরেকজনকে মারামারি, চেতনা যদি হয়ে থাকে যে কথা বলার স্বাধীনতা না দেওয়া, যেটা আপনাকে আগে বলছিলাম যে এই সিনিয়র সাংবাদিকরা কথা বলে কেন, তোমরা 90 জন কথা বলো, তারপর আর 2 জন কথা বলে কেন, সেটা নিয়ে আপত্তি। তোমরা 5 আগস্টের পর বিভিন্ন টেলিভিশন দখল করে ফেললে। এই যে রাস্তার টোকাই সাংবাদিকরা টেলিভিশন দখল করে এক হেড অফ নিউজ হয়ে গেছে, সঞ্চালক হয়ে গেছে, যারা কেউ চিনে না। তো এই সমস্ত টোকাইগুলো যখন আপনাকে আক্রমণ করে সোসাইটিতে, তখন তো কোনো স্থিতিশীলতা থাকে না। সরকার এইগুলা এই জায়গায় যদি গুরুত্ব না দেয়, তাহলে চেতনা থাকবে না। চেতনা তো সবচেয়ে বড় নষ্ট করে দিয়ে গেছে কে? ইউনুস। কিভাবে করে দিয়ে গেছে? এই যে শহীদগুলো হলো, এতগুলো ছেলে শহীদ হলো, এবং আজকে সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী 843 জন, এবং তাদেরকে টাকা পয়সাও দিল গভর্নমেন্ট থেকে, 30 লক্ষ টাকা করে তাদেরকে দেওয়া হলো। এই ছেলেগুলোর যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া থমকে রয়ে গেছে। কেন? কারণ একটা বিচারের একটা ভুয়া মামলাতে 200, 300, 700, 800, 1000 পর্যন্ত আসামি করেছে, এবং এই আসামি এগুলাকে এটা যে একটা ভুয়া মামলা, সেটা নানা কায়দায় প্রমাণিত হচ্ছে, এবং দেখা যাচ্ছে বাদী নিজেই জানে না, আরেকজন এটার বাদী হয়ে আছে। সো কিন্তু আপনি যদি হিসাব করেন, এই ছেলেগুলো যে মারা গেছে, মনে করেন যে যারা শহীদ হয়েছে, তাদেরকে কেউ না কেউ তো মারছে, এটা তো অস্বীকার করতে পারবো না আমরা। কিন্তু তারা কি বিচার পাবে না? তাদের মায়েদের কি বিচার পাওয়ার অধিকার নাই? আমরা পুলিশ হত্যারও বিচার কথা বলি, তাদের সন্তানেরও বিচারের অধিকার আছে। তো আমি শেষ করে দিচ্ছি আপনাকে। আমি বলতেছি যে এই বিচার প্রক্রিয়া আপনার ঠিক করতে হবে। ইউনুস যেটা করে দিয়ে গেছে, সেটা এই শহীদদের প্রতি সবচেয়ে বড় অবমাননা, এবং তাদের সবচেয়ে বড় ক্ষতিটা করে দিয়ে গেছে। এই প্রসঙ্গ ডক্টর মাফরুহি সাত্তার,
আমরা দেখছি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জুলাই সনদ কেন্দ্রিক যে বিতর্ক চলছে, পাল্টাপাল্টি দোষারোপ চলছে, কিন্তু জনগণের স্বার্থ, জনগণের মনোভাব রাজনৈতিক দলগুলো কতটা বুঝতে পারছে? ধন্যবাদ। আসলে মানে এটা তো যেই রকম আলাপ হচ্ছিল যে অনেক সময় কিন্তু এই ধরনের কথা অনেকের বিভিন্ন রকমের অর্থ করতে পারেন। সেই জন্য আমি একটু করেই বলি যে আমি যেমন খুব মানে এগুলো তো অনেক আলাপ হয়েছে, তারপরেও বিচ্ছিন্নভাবে বললে অনেক সময় ভুল একটা করা হয়। সেটা হচ্ছে যে একটা দায় হচ্ছে কার? একটা দায় কিন্তু আমি মনে করি সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ভারতে পালিয়ে গেছেন, তিনি সহ মানে যেই কথাটা হচ্ছিল যে কি হয়েছে সেটা আমরা সবাই জানি, কি পরিমাণ জঘন্য কাজ হয়েছে জানি, চেতনাকে আমরা কোন পর্যায়ে নিয়ে গেছিলাম সেটাও আমরা জানি। তাহলে আমাদের এই যে মানে মূল কথাটি যেটা বলছেন যে মূল তো ছিল আমাদের এই উপলব্ধিটা। আমি কিন্তু সেদিনও বলেছি যে লক্ষ্য করলে দেখবেন যে 5ই অগাস্ট, 6ই অগাস্ট, 7ই অগাস্ট এরকম কয়েকটা দিন কিন্তু আমরা পেয়েছি সারা দেশে একটা পুলিশও ছিল না, সারা দেশে কোনো আইন মানে আদালত ছিল না, দেশ কিন্তু খারাপ চলেনি ওই সময়টায়। তারপরে আস্তে আস্তে কি হলো, এই যেই কথা বলছেন যে যেটা মূল প্রসঙ্গ আসছে যে আসলে যে কোনো আন্দোলন, যে কোনো আন্দোলন, সেই আন্দোলন যৌক্তিক হতে পারে, অযৌক্তিক হতে পারে, আন্দোলনের কতগুলোই থাকে। আন্দোলনে যখন জনগণ সম্পৃক্ত হয়, আন্দোলনে যখন একটা দেশের উন্নয়ন সম্পৃক্ত হয়, আন্দোলনে যখন একটা জাতি আশার মুখ দেখে, সেটাই কিন্তু আন্দোলন হয়ে দাঁড়ায়। কিন্তু ওই চেতনার যেই কথাটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটা হচ্ছে যে বিক্রির কথা, ব্যবসার কথা তখনই আসে যে যখন আমি জনগণের জন্য আমার যা দেওয়ার কথা, আমার যেই কমিটমেন্ট, দেশকে আমার যেই জায়গায় নিয়ে যাওয়ার কথা, সেই দিকটাকে আমি বাদ রেখে কি করছি যে হ্যাঁ আমি স্বীকার করছি যে কি উচিত ছিল যে যারা স্বৈরাচার ছিলেন, যারা ফ্যাসিস্ট ছিলেন, তাদের একটা বিরাট বড় দায় রয়ে গেছে যে এত কিছুর পরে তারা যদি এটা উপলব্ধি করে জনগণের কাছে ক্ষমা চাইতেন, তাদের কি কি ভুল হয়েছে সেগুলো যদি তারা বলতেন, তাহলে কিন্তু একটা মানে এই দেশের যে আমরা যেটাকে বলি রিকনসিলিয়েশনের একটা বিরাট বড় কিন্তু সম্ভাবনা ছিল, কিন্তু আমরা কিন্তু সেটাও দেখছি না। বর্তমান সময়ে রিকনসিলিয়েশনের কথা যে আপনি বলছেন, সেখানে সবচেয়ে বড় বাধা কি? প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। তো গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি দিচ্ছি, সাথে ফিরে এলাম। দেখছেন গণতন্ত্র নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর মাফরুহি সাত্তার, আপনি রিকনসিলিয়েশনের কথা বলছিলেন, কিন্তু দায় স্বীকার না করে দায় মুক্তি মেলে কি? অবশ্যই না, ওইটাই বলছিলাম যে আসলে আমরা বড় একটা যেই জায়গা থেকে আমাদের ছিল, একটা সুযোগ ছিল যে যখন আমরা বুঝতে পারলাম, আমি কিন্তু নিজে সাক্ষী যে সেই সময়ে যারা ওই সরকারের সমর্থক ছিলেন, আওয়ামী লীগ সরকারের সমর্থক ছিলেন, তাদের কিন্তু একটা বড় অংশ সে সময় বলেছেন যে কি কি ভুল হচ্ছে, এগুলো করা ঠিক হচ্ছে কিনা। তো যারা অন্তত বুঝতে পেরেছিলেন তাদের কিন্তু উচিত ছিল, আমি মনে করি, বা এখনও আমি মনে করি সম্ভাবনা দেখি যে যদি জাতির দিকে আমরা তাকাই, আর যারা নেতৃবৃন্দ আছেন তাদের তো অবশ্যই উচিত যে আমাদের কি ভুল হয়েছে, কোন জায়গায় আমরা অতিরিক্ত মানে আমরা নির্যাতন করেছি, সেগুলো স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাওয়া। কারণ মূল যেই কথাটা সেটা হচ্ছে কিন্তু আমি বললেও কিছু হবে না, আমি যতই বলি, হ্যাঁ আমি হয়তো আমার ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে অনেক কিছু করতে পারবো, কিন্তু কি হয় সেটা কিন্তু আমরা যে 17 বছর পরে শেখ হাসিনার যে পতন, সেটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে যে কেউই টিকতে পারবে না যদি জনগণ না চায়। তো সেই ক্ষেত্রে জনগণের চাওয়াটাকে, জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জনগণের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য যে রিকনসিলিয়েশন, সেই রিকনসিলিয়েশনের জন্য কিন্তু সকলের একটা মানে প্রত্যেকেরই মানে কেউ ছাড় দিতে চায় না। কোন ছাড় দিতে চায় না? যেই ছাড়টা দেওয়ার দরকার সেটা কেউ দিতে চায় না। কোন ছাড়টা দিতে চায়? যেই ছাড় দিয়ে দেশের অতখানি উন্নয়ন হবে না, যেই ছাড় দিয়ে জনগণ এগিয়ে যাবে না, সেই দিকে যেতে চায়। সবাই যে যার জায়গা ক্ষমতা ধরে রাখতে চায়। এই একটা কারণেই আমি বলবো যে বিশেষ করে এই রিকনসিলিয়েশনের জায়গাটা আমাদের এখনো কিন্তু আমরা ওই জায়গায় চলে যেতে পারি না। কিন্তু রাজনীতিবিদরা এটা বুঝেন কিনা, বা আমরাও যারা সমাজপতি আছেন তারাও বোঝেন কিনা, জনগণ কিন্তু রিকনসিলিয়েশন কি বোঝে।
জনগণ কিন্তু সেইভাবেই রিয়াকশন দেখায়। যদি একটু আমরা খেয়াল করি, আপনারাও মিডিয়াতে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে জনগণ কিন্তু ঠিকই বোঝে যে আসলে কি করা উচিত, কি করা উচিত। ধন্যবাদ জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব। দলটি বলছে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতাকর্মীকে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার বিধান প্রস্তাবিত নির্বাচন আচরণ বিধিতে যুক্ত করা হোক। আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে আমরা দেখছি যে নিষিদ্ধ রয়েছে। নতুন করে নিষেধাজ্ঞার কোনো প্রয়োজনীয়তা দেখেন কি? আর কোনো ব্যক্তি অপরাধী কিনা সেটি নির্ধারণ করবে কে, আদালত নাকি কোনো দল? এখানে তো একটা ষড়যন্ত্র আছে। এটা কিন্তু জামাত এটা দেওয়ার আগেই ইসি থেকে আওয়াজ তোলা হয়েছিল যে তারা এটা সংশোধন করতে যাচ্ছে। সেই সংশোধনটা কেমন হবে? আওয়ামী লীগ বা এই জাতীয় যেগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে বা নিষিদ্ধ আছে, তারা এখানে ইলেকশন করতে পারবে না। দু তিনটা পদ্ধতিতে তারা পরিবর্তন আনতেছে। একটা হচ্ছে যে প্রার্থী নিজে জমা দিতে হবে। আগে এটা ছিল না, প্রার্থী অনলাইনও দিতে পারতো। এখন হচ্ছে প্রার্থী নিজে গিয়ে জমা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারবে না, যেটা হচ্ছে। তার মানে হচ্ছে যে আপনি এখন আমি যদি ভোটে দাঁড়াতে যাই, আমার প্রতিপক্ষ এরকম যেরকম ভুয়া মামলা হচ্ছে, এখন একটা কমিটি ডিক্লেয়ার করবে যে চট্টগ্রামের আওয়ামী লীগের অমুক কমিটির ভাইস প্রেসিডেন্ট খুব সহজ, এটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেওয়া যায় লোকজন। ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি, তো উনি এবং এইটা যাচাই করবে কে? যাচাই করার কোনো সুযোগ নাই, এবং সেই লোককে তখন আর ইলেকশন থেকে বাতিল করে দিচ্ছে। তো এটা হবে সম্পূর্ণ অগণতান্ত্রিক একটা বিষয়। আপনি যখন দল নিরপেক্ষ একটা ইলেকশন করতে যায়, সরকার যদি বলে যে এটা দল নিরপেক্ষ ইলেকশন হবে, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এখানে ইলেকশন করতে উদ্বুদ্ধ হবে, আদারওয়াইজ এটা হবে না। শেখ হাসিনা এটা 2017 মনে হয় ওই সময় বা তার আগে থেকে যে এটা এক দলীয় ইলেকশন যে করা শুরু করলো, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে দলীয় প্রতীকী নির্বাচন করতে শুরু করলো, তখন থেকেই আসলে স্থানীয় সরকারকে ধ্বংস করা হয়েছে। এই স্থানীয় সরকার পদ্ধতিটা শেখ হাসিনার হাতে ধ্বংস হয়েছে, এবং উনি এই দলীয় প্রতীক দেওয়ার কারণে হয়েছে। এখন যত সাফারিংস এগুলো এই জন্য হয়েছে, কারণ এরপরে তো সমাজে গণ্যমান্য ব্যক্তিরা আর দাঁড়াতে পারে নাই, কারণ হচ্ছে দলীয় মাস্তানরা তাদের টিকিট দিয়ে দাঁড়াচ্ছে, তারা তাদের নেতার আশীর্বাদ নিয়ে দাঁড়াচ্ছে, এবং সে যখন দাঁড়াচ্ছে তখন অন্যদেরকে দাঁড়াতেও দিচ্ছে না। তো এই পদ্ধতিটাতে আমাদের স্থানীয় সরকার পদ্ধতি ধ্বংস হয়েছে, এবং শুধু সংসদ না, আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতিও ধ্বংস হয়েছে ওইটাতে তৃণমূল পর্যায়ে। যে এখন যদি বিএনপি যদি একই কাঠামোতে যেতে চায়, এই দলীয় প্রতীক দিয়ে ইলেকশন করতে যায়, তাহলে বিএনপিও সাফারার হবে। বিএনপি যদি সেটা না করে, এটা উন্মুক্ত করে, এবং এই যে কে কোন দল করেছে সেটা আমার এখানে দেওয়ার বিষয় না, তাহলে কিন্তু এখানে একটা ফেয়ার ইলেকশন হবে। দেখবেন যে ভালো ভালো লোকগুলো এখানে নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। কিন্তু জামাত যে কৌশল অবলম্বন করছে, সেই কৌশলে এমনভাবে দেখা যাবে যে ওই ভোট কেনার পদ্ধতিতে তাদের প্রার্থীগুলোকে তারা জিতিয়ে আনবে। কারণ জামাত সবসময় ভোট কেনাতে খুব পারদর্শী। জামাতের লোকজন হয়তো মাইন্ড করবে, কারণ তাদের ইলেকশন পদ্ধতিতে আমি দেখেছি সবসময় তারা ভোট কেনার জন্য আগ্রহী থাকে। সো এবং তারা নির্দিষ্ট একজন ব্যক্তিকে নির্বাচিত করার জন্য সমস্ত জায়গায় ইনভেস্ট করবে, এবং তাদের লোকগুলোকে। সো তাহলে এটা দলীয় ইলেকশন থাকলে, তাহলে কি জামায়াত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা কমিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে? না, তারা চাচ্ছে তৃণমূল পর্যায়ে তাদের রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে। কারণ এটা যদি করতে পারে, ইউনিয়ন পরিষদগুলো যদি তারা দখল করতে পারে, তাহলে কিন্তু জাতীয় ইলেকশন বা জাতীয় নির্বাচনগুলো তো তারা প্রভাব বিস্তার করতে পারবে। সেটা হচ্ছে বিষয়। এখন সরকারও যদি মনে করে যে আমরা দলীয়ভাবে দেব, তাহলে আমাদের লোকগুলো ওখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন বা আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলো সবসময় আবার একপেশে হয়, যে ওই যে পুলিশ প্রশাসন এই যে সরকারি দলের লোকদের জন্য পিছনে লেগে যায়, এবং তারাই জিতে বেসিক্যালি। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। সেটা যাতে না হয় আর কি। সেটা প্লিজ একই বিষয়ে আপনার কাছেও প্রশ্ন রাখতে চাই যে বিচারের আগে যদি রাজনৈতিক অধিকার সীমিত করা হয়, সেটি আসলে গণতন্ত্রে কি দৃষ্টান্ত স্থাপন করবে? না, প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, বিচারে তো কোনো কিছু হতে পারে, তার আগে নির্বাহী আদেশে কোনো কিছু করা উচিত না। এটা তো গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত শুধু না, এটা খুবই খারাপ উদাহরণ তৈরি করবে। আর যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এর জন্য যদি আওয়ামী লীগের বিচার হয়, তার আগে তো বিচার করতে হবে জামাত ইসলামের।
কারণ মুক্তিযুদ্ধের সে যে গণহত্যা সূচিত করেছে এই দলের রাজনীতি করার অধিকার নেই, তার বিচার আগে করতে হবে, এটা পরিষ্কার কথা। এটা না করে অন্য বিচারের প্রশ্ন, এটা হাস্যকর হবে এবং এটা গ্রহণযোগ্য হবে না। এটা গেল। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে তো আমরা দেখছি যে জামায়াত নতুন নতুন বয়ানও তৈরি করছে। এই জন্য ও তো বয়ান তৈরি করবে, কারণ যে এটাকে হারিয়ে দিতে চেয়েছিল, আমরা তো পুরো পাকিস্তানকে নাকচ করে বাংলাদেশ তৈরি করেছি, তারা তো এই পাকিস্তান চায়। সুতরাং সে এখন একটা মৌকা পেয়ে, সুযোগ পেয়ে তার নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে, তবে ওইটাকে আমি গুরুত্ব দিতে চাই না। কিন্তু অবশ্যই আইনগত কিছু করতে গেলে এটা কোর্টের কিন্তু আছেও, যে তাদের সম্পর্কে অবজারভেশন আছে, সেইটাকে বরঞ্চ অন্য সময় এটা করা হয়নি, সেই দিকে সরকারের যেতে হবে। তাই না হলে দেখবেন যে এটা পারবেও না। আচ্ছা, যাই হোক, এবার আসি স্থানীয় সরকার। প্রথম কথা, স্থানীয় সরকার যদি দলীয়ভাবে হয় তাহলে আওয়ামী লীগের এখন কি বলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, প্রতীকী করতে পারবে না, জানা জিনিস। কিন্তু আমরা ইতিমধ্যে জানি যে দলীয় প্রতীকী হচ্ছে না। তাহলে কেউ যদি নির্বাচন করতে চায়, তিনি যদি নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে যে যে অপরাধ আছে অপরাধী না হয়, তাহলে তো আপনি কাউকে বাদ দিতে গেলেই আপনি পদধারী আর অভিযুক্ত এই দুটোর বিষয়ের মধ্যে আসলে ব্যবধান কিভাবে নির্ধারণ করবে? এক লাইনে আমি শুনবো। আমি এক লাইনে বলি। প্রথম কথা, অভিযুক্ত, পদধারী আপনার এটার সাথে মেলে না। এই পদধারীর প্রশ্নটা আনা মানে হচ্ছে তাহলে তো আপনি ওই যে রাজনৈতিকভাবে এইটা করছেন, এটা মেলেই না। প্রিন্স, ধন্যবাদ জানাচ্ছি আনিস আলমকে, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর মাফরুহি সাত্তার। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।